আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে কথা বলবো। যে এই কথাগুলো আসলে আমরা বিভিন্ন টিভি টক শোতে বিভিন্ন আলোচনায় আমাদের উঠে আসতেছে না। আমরা সবসময় কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আমাদের আজকের বিষয় হচ্ছে যে কথা বলা হচ্ছে না। আমি আপনাদেরকে কিছু সংবাদের শিরোনাম শোনাই। প্রথমত হচ্ছে কালবালার একটা ফটো কার্ড, বিড়িতে শুকটান দিয়ে দাড়িপাল্লায় বুট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। তারপর দেখেন এরপরের শিরোনামটা হচ্ছে জামাতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে বলা নিয়ে ভুলায় বিএনপি ও জামাতের সংঘর্ষে আহত ৩০। তারপর আরেকটা সংবাদ হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির চেয়েও জামাত নেতার কুরবানি অনেক বড়। তারপর এরপর একটা সংবাদ, রাজশাহীতে বিপুল অস্ত্রসহ জামাতের শ্রমিক নেতা গ্রেপ্তার। তারপর আরেকটা আশ্চর্যজনক, সেটা হচ্ছে মানে এই সংবাদটা আসলে আমাদের কখনো চোখে পড়ে নাই। সাধারণত আমাদের বাংলাদেশে এই ধরনের এই বিষয়টা খুবই নতুন। জামালপুরের মাদারগঞ্জে গণতন্ত্র মানলে জাহান্নামী, ভোট দিলে জাহান্নামী বলে মাইকিং, দুইজনকে আটক করলেন জনতা। দেখেন এই ফলশ্রুতিগুলো কি হচ্ছে। তারপর আপনাদেরকে আর দুইটা সংবাদ আপনাদেরকে আমি শোনাই। সেটা হচ্ছে আপনার এই চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সুন্নি মতাদর্শ ভিত্তিক একটি মাদ্রাসা ভাঙচুর। তারপর আরেকটা সংবাদ হচ্ছে আপনার চট্টগ্রামের ঢাকার হাইকোর্টের মাজারের ওরস বন্ধ এবং ভাঙচুর, এবং এখানে সংঘর্ষের ঘটনাও ঘটে। আরো অনেক ঘটনা। এর মধ্যে আমি এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে দেখেন এই যে জামাত নেতাদের যে এলোমেলো বক্তব্য, এই যে জান্নাতের টিকিট বিক্রি নিয়ে মারামারি, ৩০ জন আহত। তারপর দেখেন আবার বলছে বিড়িতে টান দিয়ে যদি জামাতরে ভোট দেয় তাহলেও জান্নাত পাওয়া যাবে। তারপর আরেকটা বিষয় দেখেন, আমাদের মুসলিম জাতির পিতা যাকে বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঘটনা সম্পর্কে আমরা জানি। এর ধারাবাহিকতায় পবিত্র জিলহজ মাসে আমরা কুরবানি প্রদান করি মুসলিমরা। এই কুরবানের চাইতেও বড় কুরবান হচ্ছে জামাত নেতা তার আসনটা ছেড়ে দিছে এনসিপি নেতাকে। চিন্তা করেন ইসলামকে ওরা কিভাবে মস্কাচ্ছে, ইসলামকে আপনার কিভাবে ওরা যত্র করে ব্যবহার করছে। মানুষের সেন্টিমেন্টকে নিয়ে একটা ধর্মকে যে এত বাজেভাবে একটা দল ব্যবহার করতে পারে, এটা আসলে একজন মুসলিম হিসেবে এটা মেনে নেওয়া আসলে অনেক কঠিন। দেখেন তারা অনেক কিছু, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা কর্মীরা অনেক চিন্তা ভাবনা করে দেখতেছে যে তারা আসলে সাধারণভাবে ক্ষমতায় যেতে পারবে না। একটা বিপ্লবের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় যেতে হবে এদেশে। কারণ এদেশের গণতান্ত্রিক আমি মানুষ, এদেশের যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা কখনোই তাদের এই ধর্ম ব্যবসা মেনে নেবে না। ফলে এখন নতুন একটা নেগেটিভ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই সংবাদটা আপনারা শুনেছেন, যেটা জামালপুরের মাদারগঞ্জে, অর্থাৎ যারা গণতন্ত্র যারা ভোট দিবে তারা জাহান্নামে যাবে। এই নেগেটিভটা চেষ্টা করার শুরুতে জনতা তাদেরকে আটকে দিচ্ছে, তাদেরকে পুলিশের হাতে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে। তাহলে বোঝা যাচ্ছে কি তারা যে নেগেটিভগুলো তৈরি করার চেষ্টা করছে এগুলো বাংলাদেশের জনগণ খাবে না। এটা হচ্ছে তাদের এই গভর্নমেন্টের মব তন্ত্রের, মব সন্ত্রাসের শেষ পরিণতির দিকে কিন্তু তারা আস্তে আস্তে যাচ্ছে। ফলে তারা যেটা করছে, তারা যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে সেটা হচ্ছে বাংলাদেশের যারা সঠিক ইসলামের পদাঙ্ক অনুসরণ করে। কারা পদাঙ্ক অনুসরণ করে ইসলামের? যারা মাজারের মাধ্যমে, সুফি দরবেশদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে, যারা এই সুফি দরবেশদের কে ফলো করে, যারা সুফি দরবেশদের তাদেরকে আঘাত করতে হবে।
এর প্রেক্ষিতে গতকাল দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ঢাকার হাইকোর্টে শরফুদ্দিন শাহের মাজারে হামলা, তারপর ফটিকছড়িতে একটা সুন্নি মতাদর্শ ভিত্তিক একটা মাদ্রাসাকে ওরা ভাঙচুর করেছে। দেখেন, এগুলো হচ্ছে মানে আস্তে আস্তে সেই পরিণতির দিকে, শেষ পরিণতির দিকে ওরা যাচ্ছে। তো শেষ সুবলটা, শেষ কামড়টা কিন্তু তারা দিবে। তারা একটা বিপ্লবী সরকার বিপ্লবের মাধ্যমে করতে চাই এই ধরনের এই নির্বাচনটাকে বানচাল করার মধ্য দিয়ে, যেটা বাংলাদেশের মানুষ বুঝছে এবং বাংলাদেশের মানুষ এটা কখনোই হতে দিবে না। তারপর আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এরা তাদের যেই একটা বদনাম, সেটা হচ্ছে ৭১ নিয়ে, এটা মোছার জন্য তারা কর্নেল অলি আহমেদকে দলে বেরিয়েছেন। এখন ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কর্নেল অলি আহমেদের একজন মুক্তিযোদ্ধা হিসেবে যে একটা ইমেজ ছিল চট্টগ্রামে তথা বাংলাদেশে তথা তার এলাকার চন্দনাইশে, সেই ইমেজ তিনি যখন নষ্ট করেছেন, তখন দেখা যাচ্ছে কি স্রোতের মতো তার দল ছেড়ে অন্যান্য দলে নেতাকর্মীরা যোগদান করছেন। ইতিমধ্যে চট্টগ্রামে এবং বিভিন্ন এলাকায় এলডিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন অনেক নেতাকর্মী। তারপর আপনার দেখেন চন্দনেশে অহরহ নেতাকর্মী, প্রত্যেকটা এলাকার নেতাকর্মী এলডিপি ছেড়ে বিএনপিতে যোগদান করছেন। এখন দেখেন, এখানে বিএনপি বলতে আমি যে জিনিসটা বুঝাইছি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ওরা যোগদান করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছেড়ে। তাহলে দেখেন, এই অলি আহমেদকে নিয়েও জামাতের এই পয়েন্টটা কাজে লাগে নাই, এই ট্রাম্প কার্ডটাও কাজে লাগে নাই। তাহলে ওরা এখন শেষমেশ যে পথে যাবে সেটা হচ্ছে বিপ্লবের পথে। তারা দেখতেছে মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করে, ইসলামকে যত্রতত্র ব্যবহার করে, মানুষকে বোকা বানিয়ে যে কোনোভাবে তারা ভোটের রাজনীতিতে এগিয়ে যেতে চায় এবং জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে এবং একটা নেগেটিভ সৃষ্টি করতে চায় যে জুলাইয়ের সবচেয়ে অবদান তাদের এবং জুলাইয়ের সর্বশক্তি, জুলাইয়ের সব পক্ষ তাদের পক্ষে। এই বিষয়টাও কাজে লাগে নাই। এখান থেকেও এই যে ন্যাশনাল সিটিজেন পার্টি থেকেও অনেক নেতাকর্মী পদত্যাগ করেছেন এবং বিভিন্ন দলে যোগদান করছেন। তাহলে দেখেন, এই একমাত্র জামাতের কারণে অনেকগুলো দল কিন্তু ধ্বংস হচ্ছে। এলডিপি বলেন, ন্যাশনাল সিটিজেন পার্টি বলেন, তারপর আরো অন্যান্য ছোটখাটো দলগুলো কিন্তু তাদের বিতর্কের দায়ভারগুলো কাঁধে নিয়ে তারাও বিতর্কিত হয়ে যাচ্ছেন। তাহলে এর প্রেক্ষিতে এখন তারা সর্বশেষ, আমি বারবার একটা কথা বলতে চাচ্ছি, সর্বশেষ তাদের যে পথটাতে তারা হাঁটবেন, এই নির্বাচনটাকে বানচাল করে তারা কিভাবে জোর করে ক্ষমতা দখল করতে পারে সে চেষ্টায় কিন্তু তারা করবেন। কারণ এইবার যদি তারা কোনো কিছু করতে না পারে, তাহলে আর কোনোদিন তারা ক্ষমতার মসনদে যেতে পারবে না এবং ইতিহাসের আস্থা করে ওরা চলে যাবে। তো দর্শক, আমরা চেষ্টা করেছি সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে আলোচনা করতে এবং আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। বাকিটা আপনারা বিবেচনা করবেন। আপনারা এই বিষয়গুলো নিয়ে আমাদের বিভিন্ন টিভি টক শোতে আপনারা তুলে ধরবেন। ওকে, আমি আরেকটা কথা বলে শেষ করছি। দেখেন, আস্তে আস্তে কিন্তু কোন দিকে যাচ্ছে, এই যে জামাতের তথা যারা মানে ভুলভাবে ইসলামকে ব্যাখ্যা করে ক্ষমতা যেতে চায়, তাদের আরেকটা ভুল ব্যাখ্যার শিকার হতে যাচ্ছে সারা দেশবাসী, যেটাতে সামাজিক অস্থিরতা আরো বেড়ে যাবে। মোল্লাতন্ত্রের যেটা বলা হয়, যেটা ইসলামের অবমূল্যায়ন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে তারা আরো অনেক কিছু করার চেষ্টা করবে। তো দেখেন, এখন হাইকোর্টে একটা রায় আসছে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কিন্তু চাইলেও বিয়ে করতে পারবে, অনুমতি লাগবে না। আগে নিয়ম ছিল প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। যে কাজটি আপনারা জানেন মামুনুল হক করেছেন, প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে হয়তো দ্বিতীয় স্ত্রী উনি বিয়ে করেছেন। সেই কারণে হয়তো দেখা যাচ্ছে কি ওনার এই বিষয়টাকে কি করার জন্য, বাস্তবায়ন করার জন্য
যেহেতু তাদের সমর্থিত সরকার, তারা এই কাজটা করিয়েছেন, এখন দ্বিতীয় স্ত্রীর অনুমতি লাগবে না। এতে করে দেখা যাবে কি, সমাজে যে পরিবারে পারিবারিক যে একটা বন্ধন, পরিবার, এইগুলো ভেঙে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে সমস্যা হবে, সামাজিক বন্ধনটা নড়বড়ে হয়ে যাবে। দেখেন আমরা কিন্তু কোথায় যাচ্ছি, দেশবাসী আপনারা, আমরা যারা সচেতন মানুষ, আমরা কিন্তু বুঝতেছি দেশটা কোন দিকে যাচ্ছে, আস্তে আস্তে কোন কোন খারাপ পরিণতির দিকে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝবেন, আগামী নির্বাচনে সবকিছু বিবেচনা রেখে আপনারা আপনাদের রায় দিবেন। সঠিক ইসলামের যারা অনুসরণ করে, যারা ইসলামকে যারা সঠিকভাবে পরিচালিত করে, ইসলামের মাধ্যমে যারা, এই সঠিক ইসলামের মাধ্যমে যারা পরিচালিত হয়, তাদেরকেই আপনারা ভোট দিবেন। এবং যারা বাংলাদেশের গণতন্ত্র চায়, যারা স্বাধীনতার পক্ষে, একাত্তরের পক্ষে, যারা বাংলাদেশে এই ধরনের ইসলামের অপব্যাখ্যা চায় না, তাদেরকে আপনারা ভোট দিবেন। তো আশা করি আপনাদের এই আজকের বিষয়গুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি, কতটুকু পেরেছে জানি না। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।